মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। 1971 সালে পাকিস্তানি শোষকদের হাত থেকে প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলার দামাল ছেলেরা। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতার জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন তাদের জন্য রাষ্ট্রীয় ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। আর এই সুযোগটাই কাজে লাগায় একটি চক্র। জাল সনদ দিয়ে তুলে নিয়েছেন কয়েক কোটি টাকার মুক্তিযোদ্ধা ভাতা। এবার আমরা নওগাঁ জেলায় এমন ৩০ জনকে খুঁজে পেয়েছি যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি স্বাক্ষরযুক্ত অন্যের সনদ নম্বর ব্যবহার করে ৮ বছর মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করেছেন। আর সিলেটে পাওয়া গেছে এমন আরেকজন ব্যক্তির খোঁজ যিনি ভাতা আর সনদ পেতে নিজের বাবার নামটাই পাল্টে ফেলেছেন। ভুয়া সনদ ঠেকাতে মুক্তিযোদ্ধাদেরকে দেয়া হচ্ছে ডিজিটাল সনদ, যেন প্রকৃত মুক্তিযোদ্ধার বাইরে অন্য কেউ ভুয়া সনদ বানিয়ে সরকারি সুযোগ সুবিধা নিতে না পারে। কিন্তু বাস্তবতা হলো জাল সনদের চাকরি, বীর নিবাস কিংবা ভাতা উত্তোলন সহ নানান অনিয়ম আর দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে হরহামেশাই। এবারের অনুসন্ধানে আমরা এমন ৩০ জন ব্যক্তিকে খুঁজে পেয়েছি যারা ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বানাতে গিয়ে নিয়েছেন অভিনব কৌশল। সরকারের কোষাগার থেকে তুলে নেওয়া হয়েছে কোটিখানেক টাকা। কিন্তু প্রশ্ন হলো, সেই ৩০ জনের ভুয়া সনদ বানানোর নেপথ্যের কারিগর কারা? আমরা তাদের খুঁজে বের করেছি, নিয়ে এসেছি ক্যামেরার সামনে। তাহলে চলুন অনুসন্ধানটা শুরু করা যাক উত্তরের জেলা নওগাঁ থেকে। দেশের উত্তরের এই জেলার নাম নওগাঁ। রাজশাহী বিভাগের এই জেলাটি আদিকাল থেকেই বৈচিত্র্যে ভরপুর। ছোট ছোট নদীবহুল এই জেলা প্রাচীনকাল থেকেই কৃষিকাজের জন্য প্রসিদ্ধ। বিভিন্ন জেলার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম রেল এখানে খুবই জনপ্রিয়। মহান মুক্তিযুদ্ধেও পিছিয়ে ছিল না এই নওগাঁ জেলা। শহরের মাস্টার পাড়ার এই বাড়িটি মুক্তিযুদ্ধের অন্যতম সাক্ষী। এটিকে বলা হতো মুক্তিযোদ্ধাদের দুর্গ। এই বাড়ি থেকেই 1971 সালে 5 যুবক অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। সেই 5 জনের একজন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, আরেকজন এই বীর মুক্তিযোদ্ধা আবু রেজা খান। এই বাড়িটা একটা ক্ষুদ্র ক্যাম্প হিসাবে তখন গণ্য হতো। প্রতি গ্রুপে 5-6 জন করে প্রতি রাত্রে এখানে পাহারা দেওয়া হতো। তো নুরুন নবী, ছোট আর একটা ভাস্তা আব্দুল মান্নান, আমার একটা ভাগনা গোলাম কিবরিয়া বুলু আর জাকারিয়া পিন্টু ছিলেন। আচ্ছা, সেই প্রোগ্রামটা ছিল। তাদের সাথে ছিলেন এই বীর মুক্তিযোদ্ধাও, নাম মীর গোলাম কিবরিয়া। তার কাছে থেকে শোনা যাক নওগাঁর সেই ভয়াবহ যুদ্ধের বর্ণনা। তারানগরের আগে আমরা পজিশন নিলাম নদীর সাথে লাগালাগে। মালেক ভাই ছিলেন একদম প্রথমে, গ্রামের একদম প্রথমে যেদিকে ওরা ঢুকবে একজন পাকিস্তানি আর্মি নাকি মালেক ভাইকে দেখতে পায়। তখন মালেক ভাই ফায়ার স্টার্ট করে দেয়। তখন আমরা সকলেই টোটাল ওখানে আমরা যতজন ছিলাম সকলেই ফায়ার স্টার্ট করে দিল। 1 ঘন্টা তো শুধু ফায়ারই হয়েছে। সাকসেসফুল আমরা এই জন্য যে এখানে আমরা 90 বা প্লাস এইরকম আপনার হতাহত পাকিস্তানি সৈন্য। আমাদের সৌভাগ্য যে আমরা ওই অপারেশনে কেউ হতাহত হয়নি। গুলির মুখ থেকেই তো ফিরে আসে, এটা গুলির মুখ থেকেই ফিরে আসা। মুক্তিযুদ্ধের ইতিহাস বলছে 18 ডিসেম্বর অর্থাৎ বিজয়ের 2 দিন পর হানাদার মুক্ত হয় নওগাঁ জেলা। বর্তমানে এই জেলায় মুক্তিযোদ্ধার সংখ্যা 3404 জন। 2013 সাল থেকে মুক্তিযোদ্ধারা ভাতা পেয়ে থাকলেও 2021 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দেয় আত্রাই উপজেলার 30 জনের ভাতা। এর আগে 2017 সালেও একবার বন্ধ হয়েছিল 39 জনের ভাতা। এর মধ্যে সেই
30 জন ছিলেন। পরে উচ্চ আদালতের আদেশে পুনরায় তাদের ভাতা চালু করেছিল জেলা মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটি। 2021 সালে এসে আবারও কেন বন্ধ হলো? বাদ পড়া এই 30 জনকে নিয়ে আমরা এবার অনুসন্ধান শুরু করতে চাই। 2017 সালের সেই নথি বলছে সেই 30 জন 2013 সালে ভাতাভুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরিত সনদ দিয়ে। সনদ থাকার পরেও কেন তারা দুবার তালিকা থেকে বাদ পড়লেন? উত্তর জানতে আমরা প্রথমেই হাজির হই আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটির সভাপতি, কিন্তু তিনি আমাদের কোনো তথ্য দিলেন না। আমি কোনো মাথা ঢুকাইনি যে কতজন স্থগিত আছে। আমি আসার পরে আমি শুধু জানি যে 45 জনের নাম পাঠিয়েছিলাম ওই যে জাম্মুটার, বাদ বাকি এখন সব মন্ত্রণালয়ে। এরপর আমরা আত্রাই উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংস্থায় গিয়েও কোনো তথ্য পাইনি। কোথাও কোনো তথ্য না পেলেও জেলা সমাজসেবা কার্যালয়ে এসে জানা গেল কি কারণে বন্ধ হয়ে যায় সেই 30 জনের ভাতা। ভাতা স্থগিত করা হয়েছিল তাদের কাগজপত্রের সমস্যা থাকার কারণে। তার মানে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ বা বামুস থেকে পাওয়া সেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরিত সনদ জটিলতায় আটকে গেছে সেই 30 জনের ভাতা। কি সেই জটিলতা জানতে হবে। প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরিত মুক্তিযোদ্ধাদের তালিকা পেলে হয়তো এই জট খোলা যাবে। আমরা খুঁজতে থাকি বামুসের সেই তালিকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ঘেঁটে বামুসের তালিকা খুঁজে পাওয়া যায়নি। অনুসন্ধানের এক পর্যায়ে জানা যায় 2017 সালে বামুসের তালিকাটি আছে একজন মুক্তিযোদ্ধার কাছে। আমরা তার কাছ থেকেই তালিকাটি সংগ্রহ করি। এবার তালিকাটি একটু মেলানো যাক। সেই 30 জনের একজনকেও এই তালিকায় পাওয়া গেল না। এখন প্রশ্ন হচ্ছে, মূল তালিকায় তাদের নাম না থাকলেও 2013 সালে তারা ভাতাভুক্ত হয়েছিলেন কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কথা বলতে চাই বাদ পড়ে যাওয়া সেই মুক্তিযোদ্ধা ভাতাভোগীদের সাথে। আত্রাই উপজেলার খোলাপাড়া গ্রাম। এই গ্রামেই থাকেন সেই 30 জনের একজন, নাম নারায়ণ চন্দ্র প্রামাণিক। সবাই চেনেন নারায়ণ মাস্টার নামে। 2017 সালের সেই নথি বলছে বামুস থেকে পাওয়া তার সনদ নম্বর 15642। এবার আমরা তার কাছে তার সনদটি দেখতে চাই। প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরিত সনদ ওইটা নেয় আমার কাছে, ওইটা নাম্বার আছে, জমা নিল আখতারুজ্জামান, এমনি নিয়ে এসে দিছে, আবার এমনি ফেরত দিলে চলে গেছে। ওইটার ফটোকপিও নাই না আপনার কাছে? কোনটার? প্রধানমন্ত্রীর প্রতি না না না, ওইগুলো নাই, সব নিয়ে চলে গেছে। আখতারুজ্জামান ছিলেন আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। একই সাথে ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কমিটির সদস্য। বছর 2 হলো তিনি মারা গেছেন। আমরা আরো একজন বাদ পড়া সুবিধাভোগীর সাথে কথা বলতে চাই। তিনি আবার থাকেন নাটোরে। চাকরির সুবাদে নাটোর শহরের দক্ষিণ বরগাছায় থেকে যান সেই 30 জনের আরেকজন হারেজ আলী। অসুস্থ হারেজ আলী আমাদের সাথে কথা বলতে পারলেন না। আমরা কথা বলি তার স্ত্রী হাসিনা বেগমের সাথে। তিনিও আমাদের তার সনদটি দেখাতে পারেননি। কাগজ জমা দিয়ে এসেছি, এখনো কোনো কাগজপাতি পাই নাই। আমরা নাটোর ছেড়ে আবারও নওগাঁর আত্রাই উপজেলায়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে গিয়ে আমরা হারেজ এবং নারায়ণ মাস্টারের বামুসের সনদ সহ এই সংক্রান্ত নথিপত্রের খোঁজ করি। অফিস সহকারী ইদ্রিস আলী সুজন জানালেন সেই নথি কোথায় আছে।
5 বছর আগেকার কথা, ওটা আমার জানা নাই বা আমার ইয়ে নেই। এখানে কি কাগজপত্র নাই তাদের? এখানে থাকলেও এটা আন্ডারগ্রাউন্ডে থাকবে, এটা যারা কমান্ডার ছিল বা আছে তাদের আন্ডারে আছে, কিন্তু আমার হাতে এখনো ওগুলো দেয়নি। আন্ডারগ্রাউন্ড সেটা আবার কি? তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও গন্ডগোল তো আছে। এই অনুসন্ধানে নামার পর থেকেই আমাদের কাছে একের পর এক তথ্য আসতে থাকে। কেউ দাবি করছেন এসব সনদ জাল, আবার কেউ বা বলছেন এসব সনদ আসল। আমরা কারো কথায় বিশ্বাস না রেখে প্রকৃত সত্য বের করতে চাই। ফিরছি একটা বিরতির পর। কেন 30 জন ব্যক্তির মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ হয়ে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা জানতে পাই সেই 30 জন ব্যক্তির অনেকের কাছেই সনদ নেই। তাদের কেউ কেউ দাবি করছেন তারা মুক্তিযুদ্ধ করেছেন বটে, কিন্তু সনদ নেননি। যখন তারা সনদ নিতে গেলেন তখন তারা পড়লেন একটি চক্রের খপ্পরে। সেই চক্রে এমন সব ব্যক্তিরা আছেন যারা এই সনদ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। আমরা আবারও নওগাঁয়। নওগাঁর আত্রাই উপজেলার শলিয়া গ্রামে টিম 360 ডিগ্রি। এই গ্রামেই থাকেন প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরিত সনদ পাওয়া 30 জনের আরও একজন। নাম মোহাম্মদ আলাবক্স প্রামাণিক। হারেস এবং নারায়ণ মাস্টার সনদ না দেখাতে পারলেও আলাবক্স তার সনদটি বের করে দেখালেন। এরপর আমরা হাজির হই আত্রাইয়ের আব্দুল জব্বরের বাড়িতে। তিনিও তার সনদটি বের করে দেখালেন। আমরা আরও একজনের বাড়িতে, মাসিমউদ্দিন প্রামাণিকও তার সনদটি দেখালেন। এই 3 জনের কাছ থেকে পাওয়া সনদ নিয়ে এবার আমরা যেতে চাই রাজধানী ঢাকায়, মেলাতে চাই সনদগুলো ঠিক আছে কিনা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বা বামুস এই প্রশাসনিক কর্মকর্তা জানালেন, আমাদের কাছে থাকা 3টি সনদই জাল, তবে নম্বরগুলো আসল। তার মানে এই সার্টিফিকেটগুলো অবশ্যই এটা জাল সার্টিফিকেট। নাম্বারগুলো ঠিক আছে, কিন্তু নাম ঠিক নেই। অর্থাৎ সনদ জাল হলেও এই নম্বরের বিপরীতে আরও একটি করে সনদ আছে। আমরা সেই সনদগুলোই বের করতে চাই, কিন্তু সেই তথ্য বামুস থেকেও পাওয়া গেল না। তবে আমরা হাল ছাড়তে রাজি নই, শুরু করি তথ্য সংগ্রহের কাজ। মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে এবার নজর পড়ল মুক্তিযুদ্ধ ই আর্কাইভ নামের একটি ওয়েবসাইটে। এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক নানান ধরনের তথ্য দেয়া আছে। পাওয়া গেল বামুসের তালিকাও, কিন্তু হতাশ হতে হলো, কারণ সেই তালিকায় মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম এবং জেলার নাম থাকলেও বামুসের ক্রমিক নম্বর অর্থাৎ সনদ নম্বর নেই। এই ওয়েবসাইটের তথ্য সংগ্রহকারী বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ কাশেম। তার কাছে গেলে হয়তো সনদ নম্বর পাওয়া যেতেও পারে। এই বীর মুক্তিযোদ্ধা থাকেন খুলনায়। খুলনা শহরে টিম 360 ডিগ্রি। দেখা হলো সেই বীর মুক্তিযোদ্ধার সাথে। এবার তার কাছে আমরা এই 3টি সনদের তথ্য জানতে চাই। তার কাছে থাকা বিভিন্ন তথ্য ঘাটতে থাকলেন। তিনি নিজে খুঁজে না পেলেও তার কাছে থাকা বামুসের 64 জেলার তালিকার একটি কপি দিলেন। ওয়েবসাইটে পাইছিলাম, ওখান থেকে স্ক্রিনশট মারতে 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 এই পেজটা তৈরি করেছি। এই 64 জেলার তালিকা সহ আমরা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন তালিকা ঘাটতে থাকি। শুধু 3টি নয়, আমরা সেই 30টি সনদেরই প্রকৃত মালিকদের খুঁজে পাই। সনদ নম্বর 46173। সনদের প্রকৃত মালিক কুমিল্লার আব্দুল মালেক, অথচ এই নম্বর ব্যবহার করে বানানো হয়েছিল নওগাঁর হারেজালি সনদ। এই সনদ
হারেজ আলীর পরিবার দেখাতে না পারলেও সনদ দেখিয়েছেন কুমিল্লার আব্দুল মালিকের পরিবার। উনি প্লাটুন কমান্ডার ছিল যুদ্ধকালীন জন্য ওনার পদবিটা আর কি, ওনার অধীনে 10 জন মুক্তিযোদ্ধা ছিল। বর্তমানে উপজেলার যে কমান্ডার আছে ভারপ্রাপ্ত আব্দুল ওহাব গঙ্গানগরের, উনি ওনার অধীনে একজন সহযোদ্ধা ছিল আর কি। এবার কি বলবেন হারেজ আলীর পরিবার? অনেক টাকা দিছে কথাই বলছে, কিন্তু কত টাকা দিছে তা বলেন। বলতো মাঝে মাঝে যে এত টাকা পয়সা দিলেন, অরিজিনাল কাগজ যে ঠিক করে দেব, আপনার কাগজ ইয়ে আছে, আপনি অবশ্যই হয়ে যাবেন, আপনার এই কাগজ ইয়ে যাবে না, মার যাবে না। সনদ নম্বর 40213, প্রকৃত মালিক ফরিদপুরের শহীদুর রহমান। তার নম্বর ব্যবহার করেছিলেন নওগাঁর আব্দুল জব্বর। ফরিদপুরের সেই শহীদুর রহমান তার সনদটি দেখালেন। প্রথম যুদ্ধ লাগে আমাকে কাইসেল বিলির ভিতর পাকিস্তানি সেনারা নেমে গেছিল কেদার ভিতর, যখন কেদার ভিতর নেমে গেছে আর উঠতে পারে না, ওই আমরা লাঠি ঢাল সরকি কাতরা দিয়ে ওই পাকিস্তানি সেনাগুলো আমরা মারি। এই সার্টিফিকেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি স্বাক্ষরিত সনদ, এইটি আপনি কিভাবে পেয়েছিলেন? এই তো কমান্ডারের মাধ্যমে ঢাকাতে ছিলাম, চাকরি করছিলাম গার্মেন্টসে, সেখান থেকে এসে দেখেছি এই কমান্ডার নির্বাচিত, তখন এর কাছে গেলাম, এই তখন এই সার্টিফিকেট দিল, দেওয়ার পরে তাই সেই অরিজিনাল সার্টিফিকেট এলে এই ডুপ্লিকেট ফটোকপি আমাদের কাছে দিয়ে দেয়। হ্যাঁ, এরকম আরো 2-10 গুন্ডা আছে, যদি আপনি নেন দেওয়া হবে, এলাকায় আছে। মূল কপিটা কার কাছে? মূল কপি কার কাছে? সনদ নম্বর 40124, প্রকৃত মালিক শরীয়তপুরের আফম হারুন রশিদ। তার নম্বর ব্যবহার করেছিলেন নওগাঁর মাসিম উদ্দিন। হারুন রশিদ ব্যাপারী, বাপের নাম হইল হযরত আলী ব্যাপারী, গ্রাম বাজনপাড়া। সে ভারতে আমাদের সাথে যুদ্ধ করিয়া বাংলাদেশে আইসে, বাংলাদেশে বিভিন্ন স্থানে আমাদের সাথে যুদ্ধ করছে। আমার বাবার প্রত্যেকটা সার্টিফিকেটে আছে আতাউল গনি ওসমানী থেকে শুরু করে বর্তমানে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল যে ভিশন, সেই ডিজিটাল মুক্তিযুদ্ধের সনদ আছে। যারা কমিটিতে আছে তারাই তো দিছে, আবার কমলে গিয়ার আক্তার, তারপরে ওহিদুর রহমান, ওরা তো তোদের সাক্ষী আছে, তো ওরা ভালোবাসা দিয়েছিল। এখন আসি আমি ছেড়ে গেছি, বাধ্য হয়ে গেছে মামলা করা। সনদ নম্বর 35988, প্রকৃত মালিক পটুয়াখালীর মানুষকান্তি দত্ত। তার নম্বর ব্যবহার করেছিলেন নওগাঁর আলাবক্স প্রামাণিক। এভাবে অন্যের সনদ নম্বর ব্যবহার করে ভাতা তোলার খবর শুনে আবেগ ধরে রাখতে পারেননি মানুষকান্তি। এইটাই হচ্ছে সেটা প্রধানমন্ত্রী। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আর্মস রিসিভ সার্টিফিকেট, এইটা হচ্ছে গ্রুপ, ওই গ্রুপ কমান্ডিং সার্টিফিকেট। এই সনদ আমি নিয়েছি বুলু হাজির কাছ থেকে 35,000 টাকা দিয়ে। এটা কি প্রধানমন্ত্রীর প্রতি? হ্যাঁ, প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরিত, এখানে তো আছে। সনদ নম্বর 15642, প্রকৃত মালিক নওগাঁর সেই বীর মুক্তিযোদ্ধা মীর গোলাম কিবরিয়া। তার নম্বর ব্যবহার করেছিলেন নওগাঁর নারায়ণ চন্দ্র প্রামাণিক। আমরা এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়ার সাথে কথা বলতে হাজির হই রাজশাহী শহরে। তিনি এমন কাণ্ড দেখে হতভম্ব। যত সার্টিফিকেট পেয়েছি তার থেকে এটা মূল্যায়ন দিই এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সার্টিফিকেট, এই জন্যই আমার কাছে এটা গুরুত্ব বেশি। যে মীর গোলাম কিবরিয়া নামে একজন ব্যক্তি, নওগাঁ তার বাড়ি, হতে পারে ওরা ওই রকম করে নিয়ে এসে দিছে, যার জন্য তো উইথড্র করে নিয়ে চলে গেল। জাল, একেবারে 100% জাল। এটা আপনিও বলবেন, আমিও বলবো। আপনি নিলেন কেন? আমি তো বুঝতে পারিনি তখন। কমিটিতে ছিল আক্তার, ওই হলো ইয়া থানা কমান্ডার, তারপরে মোজাহার ছিল ওই সদস্য, বুলু হাজি সদস্য ছিল, আইজার ওরা সদস্য ছিল, মুক্তিযোদ্ধার মধ্যেকারী। আলাবক্স আর নারায়ণদের মুখ থেকে বেরিয়ে আসে মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, খালিকুজ্জামান বুলু ও আজিজ সহ বেশ কয়েকজনের নাম, যারা এসব জাল সনদ বিতরণ করেছিলেন। আমরা তাদের মুখোমুখি হতে চাই। মুক্তিযোদ্ধা আজিজার এবং খালিকুজ্জামানের সামনে টিম 360 ডিগ্রি। আপনার দিকে অভিযোগ করে? আচ্ছা, করতে পারে, কারণ আমি যখন যাইতে তখন আসি
আমার কাজ কামের মধ্যে হয়তো তারা কোনো ত্রুটি পেতে পারে, অভিযোগ করতেই পারে। তারা সার্টিফিকেট আমি দিই নাই, তারা কোনো প্রমাণ দিতে পারবে না। কোনো গেজেট ছিল না, কোনো লাল তালিকা নাই, কোনো সনদ নাই। এটা সনদটা যেটা দেখায় সনদ ভাতা নিয়েছে, সনদটা ছিল 2 নম্বর সনদ, প্রাইম মিনিস্টারের সিগনেচার করা, প্রধানমন্ত্রীর সিগনেচার করা যে সনদটা, এই সনদটা নেটে দিয়ে পাওয়া যাচ্ছে না। আর সনদটা সব 2 নম্বর ছিল। তিনি সনদধারীদের উপরেই দায় চাপালেন, আর আজিজার সব অভিযোগ অস্বীকার করলেন। আমার নামকে দিতে পারে, তার ব্যাপারে, সেটা কি জন্য দিতে সেই ব্যাপারে বলছে। সে হয়তো টাকা পয়সা নিয়েছে, দেখেছে, টাকা পয়সা দিয়েছে, সে জানে, সে আমরা দিয়েছে, সেই ব্যক্তি পালে তো জিনিসটা তো আরো কনফার্ম হওয়া যায়। বলেছে আর আপনারা চলে আসতেছেন, এই সম্পর্কে টাকা পয়সা সে ভালো জানে কে কে টাকা নিচে আছে, সে ভালো জানে। আমাদের টাকার কোনো প্রশ্ন নেই, টাকার প্রশ্ন কি? এবার আরেক অভিযুক্ত দুদ্দুসার সামনে টিম 360 ডিগ্রি। তারা বলছে যে এগুলো তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা। না না না, এটা অসম্ভব। আমি না। তাহলে কারা? এখন কে দিয়েছে, কে নেতৃত্ব তো আমি দিয়েছি। আমি কোনোদিন কাউকে কোনো রকম সনদও দিই নাই যে 50 জনকে সিলেকশন করছে, সেখান থেকে আমি মাত্র 1 2 3 4 জনকে নিয়েছিলাম। এটা নিয়ে আমার উপর সব রাগান্বিত এরা, যারা আর কি। বাকিদেরকে কেন নিয়ে মাননি? না, তাদেরকে কোনোদিন দেখি নাই যুদ্ধ অবস্থায়। নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অল রশিদের সাথেও আমরা এ বিষয়ে কথা বলি। তেনারা করছেন, তেনারা কি জানেন না যে মুক্তিযোদ্ধা কিনা? এবং যিনি সনদপত্র মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, উনি নিজেও বলতে পারেন না যে সনদপত্র কোথায় পাইছে। বলো আমাকে নিয়ে এসে দিছে, কারো না কারো হেল্প তো পাইছে এখানে। তাছাড়া তো এমনি তো ওরা পায়নি, কারণ ওখানে দেখলাম আমারও কিছু কাগজ দেখলাম যে আমার কাগজে সই করা, অথচ আমি কখনো সইও করিনি, আমি জানিও না। আমি যখন কমপ্লেন করতেছি তখন আমি কি সনদপত্র দিতে পারি? আর যে ভাষায় লেখা হয়েছে, এ ভাষায় একটা মুক্তিযোদ্ধাকে কখনো একটা সনদপত্র দেওয়া যায় না। এক কথা সর্বোপরি এটা জাল করছে। লক্ষ লক্ষ টাকা সরকারের কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ হয়ে যাচ্ছে। যদি একটা মুক্তিযোদ্ধা টাকা পেত, আমাদের কোনো দুঃখ থাকতো না। একটা মুক্তিযোদ্ধা না, অথচ সে এখান থেকে সরকারের কোষাগার থেকে টাকা উঠায় নিয়ে দেবে। এটা প্রশাসন এত নীরব কেন? এই জালিয়াত চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে গেছেন আব্দুল জব্বর। সনদ পাওয়া থেকে শুরু করে ভাতা চালু করতে গিয়ে ধাপে ধাপে টাকা দিয়েছেন সেই চক্রটিকে। এমনকি ভিটে বাড়িও বিক্রি করে দিয়েছেন তিনি। আজকে খাইলাম, কালকে খাবো কি সেই অবস্থা নেই। যে দোকানে খাই সেই দোকানে 15-16 হাজার টাকা বাকি হয়ে আছে। এখন বাকি দিব, ঘরে ফ্রিজ আছে, টিভি আছে, বিক্রি করবো, বিক্রি করে টাকা যে কটা হবে লেজের দোকান দিয়ে আবার হচ্ছে 2 মাস 3 মাসে চাউলের বস্তা নিয়ে ফেলাবো খাওয়ার জন্য। কি জন্য ভাতা দিয়ে আবার কি জন্য বন্ধ করে দিল? আগে দিল না, সেটাই ভালো আসলো। আবার দিমু করে সব টাকা পয়সা নিয়ে এখন আর দিচ্ছে না, তাহলে ক্ষতি করেনি? এই তো মরেই গেছিলো, লোকটা মরেই গেছিলো। এখন কত কি করে ঢাকার রাজশাহী যায় 3-4 1 সপ্তাহ থাকা হচ্ছে, থাকার পরে এখানে মেডিকেল থেকে নিয়ে এসেছি, মরেই গেছিল লোকটা। সব কিছুই শেষ, এই কাগজ করে জায়গা জমি বাড়ি ঘর সব শেষ, তাও কাগজ হয়নি। কেন জায়গা জমি বিক্রি করছেন? সবই বিক্রি করে, কিছু নেই। অসুস্থ হারে জালি পেনশনের পুরো টাকাটাই তুলে দিয়েছিলেন সেই চক্রের হাতে। আর এখন টাকার অভাবে চিকিৎসাও করতে পারছেন না তিনি। আমরা 5 বছর ভাতা পাইছি, পাইতেই আবার ওখানকার লোকজনই মনে হয় ষড়যন্ত্র করে আবার বন্ধ করে দিল জিনিসটা। আখতারুজ্জামান চাইছিল 1 লক্ষ টাকা, ওনাকে আমরা টাকা দিতে পারিনি। তারপরে আমার ইয়েতে লিখে দিছে যে এনাদের কোনো কাগজপাতি নাই, সাক্ষী প্রমাণ নাই, এগুলো লিখে দিছে। তারপরে আমাদের তো ওনারা যাচাই করে আমাদের লিস্টে আর নাম দিল না। বিভিন্ন জায়গাতে দৌড়াতে এবং বহু টাকা পয়সা আমাদের চলে গেছে। এখন বর্তমানে খুব শোচনীয় অবস্থায় আছি। ওনার চিকিৎসা করতে টাকা পয়সার অনেক প্রয়োজন, তাও করতে পারতেছি না। একদিকে ভুয়া মুক্তিযোদ্ধা বানাতে মুক্তিযোদ্ধা কমান্ডারদের ঘুষ নেয়া আর প্রকৃত মুক্তিযোদ্ধাদের সনদ নম্বর নিয়ে যখন এমন জালিয়াতি, তখন কি করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়? প্রথমে যারা তালিকাভুক্ত হয়েছে তখন কোনো নিয়ম নীতি ছাড়াই অধিকাংশ লোক তালিকাভুক্ত হয়েছিল।
কাউন্সিল আইন যেটা মহান পার্লামেন্টে পাশ হয়েছে, সেখানে আইন অনুসারে একটা ব্যক্তিকে আবেদন করতে হবে, কারণ সুনির্দিষ্টভাবে কোনো কেসের কথা বললে আমরা যাচাই করে তার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দিতে পারবো। আসলে মুক্তিযোদ্ধাদের দেয়া বিশেষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেতেই অনেক ভুয়া ব্যক্তি তালিকায় নাম উঠাচ্ছেন, বানাচ্ছেন ভুয়া সনদ। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক অধ্যাপক মুনতাসির মামুন বলেছিলেন, সরকার যদি ঘোষণা দেয় মুক্তিযোদ্ধাদের আর কোনো বাড়তি সুযোগ সুবিধা দেয়া হবে না, তাহলে কাল থেকেই মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠাতে অনেকেই চাইবেন না। কিন্তু বাস্তবতা হলো তারপরেও থেমে নেই ভুয়া সনদ বানানোর মিছিল। অনুসন্ধানের এই পর্যায়ে আমরা এমন একজন ব্যক্তির সন্ধান পাই, যিনি ভুয়া সনদ বানাতে গিয়ে নিজের বাবা পর্যন্ত বদলে ফেলেছেন। ফিরছি আরো একটা বিরতির পর। 2014 সালের দিকে সরকারের 5 সচিবের মুক্তিযোদ্ধার ভুয়া সনদ নেবার খবরে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। প্রশ্ন উঠেছিল, কি মধু আছে এই সনদে? উত্তর সহজ, আছে রাষ্ট্রীয় সম্মান, আছে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা। হয়তো সে কারণেই এখন পর্যন্ত ভুয়া সনদ বানানোর মিছিল থামেনি। এবার আমরা এমন একজন ব্যক্তির সন্ধান পেয়েছি, যিনি ভুয়া সনদ বানাতে গিয়ে নিজের বাবার নাম পর্যন্ত বদলে ফেলেছেন। যেতে হবে সিলেটে। 3 নভেম্বর 2022, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। স্বাধীনতার 48 বছর পর মুক্তিযোদ্ধা হিসেবে নাম লেখানো তোতা মিয়া নামের এক ব্যক্তির গেজেট বাতিলের দাবিতে চলছে মানববন্ধন। বিশ্বনাথ উপজেলার মুক্তিযোদ্ধা আর বাউনপুর গ্রামের মানুষেরা বলছেন, মুক্তিযোদ্ধা হতে গিয়ে নিজের বাবার নামটা পর্যন্ত পাল্টে ফেলেছেন বাউনপুরের তোতা মিয়া। বনে গেছেন ভারতীয় তালিকায় থাকা মুক্তিযোদ্ধা তোতা মিয়া, হয়েছেন গেজেটভুক্ত। এই তথ্যের সত্যতা যাচাই করতে এবার আমাদের গন্তব্য বিশ্বনাথ উপজেলার বাউনপুর গ্রামে। আমরা হাজির হই তোতা মিয়ার বাড়িতে। জানা গেল, ইউনুস আলীর 7 ছেলের মধ্যে তোতা মিয়া চতুর্থ। স্বজনরা বলছেন, 1988 সাল থেকে 1997 সাল পর্যন্ত গ্রাম উন্নয়ন প্রকল্পের অধীনে এই ইসলামাবাদ পোস্ট অফিসে চাকরি করতেন তোতা মিয়া। অভিযোগ আছে, 1997 সালে পোস্ট অফিসের অনেক টাকা আত্মসাৎ করেন তিনি। পোস্টমাস্টারি থাকাকালীন অবস্থায় অফিস চুরি করে লিছিল। এরপরে মামলা টামলা হয়েছে। মামলা হওয়ার পরে তো মামলা খেলিয়া আইসিন কেন চাকরি ছাড়িয়া, এরপরেও কিলা লন্ডন গেছে। লন্ডনে থাকা অবস্থাতেই 2 বছর আগে হঠাৎ গ্রামে 2টি স্থানে দেখা যায় মুক্তিযোদ্ধা তোতা মিয়ার নাম সম্বলিত এমন সাইনবোর্ড। এমনকি গ্রামের জামায়াত ইসলামীর নেতাদের দিয়েও মুক্তিযোদ্ধা হিসেবে ব্যানার আর কম্বল বিতরণ করেছিলেন তোতা মিয়া। হঠাৎ করে দেখি একদিন ও সাইনবোর্ড তারা ওখানে কাজ করতেছে। ও বললাম যে কিতা বিষয় কেন? ও বললো যে তোতা মিয়া মুক্তিযুদ্ধ হয়েছে। ও আমরা বলি কিল্লা হইলো বেটা, আমরা তো জানলাম না কোনোদিন। মুক্তিযোদ্ধার নামে তোরা সাইনবোর্ড লাগাইলা কিতাবে ব্যাপার বলে রচনা বেটা আমরা লন্ডনের সাহায্য দিছে মসজিদর, আর কইছে যে সাইনবোর্ড অন্য লাগাও তো তোমরা আরও দিন। প্রশ্ন হলো, তোতা মিয়া কি আসলেই মুক্তিযোদ্ধা? স্থানীয় মুক্তিযোদ্ধাদের কাছে খোঁজ নিলেই হয়তো জানা যাবে প্রকৃত সত্য। কিন্তু গ্রামে কোনো মুক্তিযোদ্ধার খোঁজ পাওয়া গেল না। তবে পাওয়া গেল উপজেলা মুক্তিযোদ্ধাদের একটি অভিযোগপত্র। স্থানীয় প্রশাসনের কাছে দেয়া অভিযোগে বলা হয়, তোতা মিয়া কখনোই যুদ্ধ করেননি। অনুসন্ধানে বেরিয়ে আসে জাল জালিয়াতির তথ্য প্রমাণ। এবার দেখা যাক কিভাবে তিনি ঘটনাটি ঘটিয়েছিলেন। 2018 সালে নবায়ন করা পাসপোর্টে দেখা যায় তোতা মিয়ার বাবার নাম ইউনুস আলী, কিন্তু 2020 সালে জাতীয় পরিচয়পত্রে তিনি তার বাবার নাম ইউনুস আলীর সাথে যোগ করে দেন ভারতীয় তালিকায় থাকা প্রকৃত মুক্তিযোদ্ধা তোতা মিয়ার বাবার নাম ইন্তাজুল্লাহ। বনে যান মোহাম্মদ ইন্তাজুল্লাহ ইউনুস আলীর ছেলে। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো?
জানতে আমরা হাজির হই বিশ্বনাথ উপজেলা নির্বাচনী কার্যালয়ে। এখানে কেউ আনুষ্ঠানিকভাবে কথা না বললেও ধরিয়ে দেয়া হয় একটি কাগজ। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দেয়া এই প্রত্যয়নপত্র বলছে তোতা মিয়ার বাবার নাম মৃত ইমতাজুল্লাহ, আসল নাম ইউনুস আলী রাখা হয়েছে ব্র্যাকেটের ভেতরে। আমরা আবারও তোতা মিয়ার বাড়িতে। ভেতরে ঢুকতেই দেখা গেল তোতা মিয়ার বাবার তৈরি ঘরের ওপর লেখা হাজী মোহাম্মদ ইউনুস আলী। এখানে ইমতাজুল্লাহর নাম গন্ধ পর্যন্ত নেই। বিষয়টি নিয়ে স্বজনরাও বিব্রত। আমরা তো জানি না তাই মুক্তি দিতে হয় না। আমার বয়স এখন 70 খান্দাত। কারণ আমাদের দাদার নাম হচ্ছে হাজী ইউনুস আলী। উনি নামটা চেঞ্জ করে অন্য একজনের নাম ব্যবহার করে আমাদের সমাজে চলাফেরা খুব একটা অসুবিধা হচ্ছে। এই ব্যক্তি তোতা মিয়ার ছোট ভাই চান মিয়া। আমরা তাদের সব ভাইদের জাতীয় পরিচয়পত্রগুলো একটু দেখতে চাই। দেখা যাচ্ছে পরিচয়পত্রের সবগুলোতেই বাবার নাম শুধুই ইউনুস আলী। এভাবে বাবার নামের সাথে অন্য আরেকজনের নাম যুক্ত করায় তোতার উপর বেশ ক্ষুব্ধ চান মিয়াও। ইমতাজ আলী কোনোদিন আপনার বাবার নাম ছিল? এটা মিথ্যা। আমরা এবার সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াসউদ্দিনের মুখোমুখি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন না করেন নাই সে বিষয়ে আমার জানা ছিল না। যখন মুক্তিযোদ্ধা কমান্ডার সাহেব এই প্রত্যয়ন দিলেন তখন এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পক্ষে বিপক্ষে মতামত এসেছে। ওনাদের পক্ষের লোক বলেছে উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বিপক্ষের লোক বলেছে যে উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। শেষমেশ আমরা মুক্তিযোদ্ধা কমান্ডার, আমরা যাকে সারা উপজেলার দায়িত্ব সরকারিভাবে প্রশাসনিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, উনার রেফারেন্সের ভিত্তিতে আমরা সেই প্রত্যয়ন মেম্বার সাহেবের শনাক্তকরণের মাধ্যমে আমরা দিয়েছি। সাবেক ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াসউদ্দিন আরও একজনের ওপর অভিযোগের আঙুল তুলেছিলেন। তিনি বিশ্বনাথ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী। এবার আমরা তার সামনে। যাচাই বাছাই কমিটিতে ছিলাম। যাচাই বাছাই কমিটিতে তখন সে তো অলরেডি মন্ত্রণালয় থেকে হাই কমিশনার ইংল্যান্ড হাই কমিশনের যে মন্ত্রণালয়ে ওকে চলে দিয়ে দিছে। আমাদের তো হাত নেই এটাতে। তাহলে স্থানীয় চেয়ারম্যান কিভাবে দিয়েছেন এই প্রত্যয়নপত্র? সেই ইঙ্গিতই পাওয়া গেল চেয়ারম্যানের কাছের লোক হিসেবে পরিচিত এই ব্যক্তির কাছে। তো মিয়া লন্ডন থেকে একদিন ফোন দিয়ে আমার কইলা যে চেয়ারম্যান সাহেবের লগে তো তোমার বেশ রিলেকশন আছে, তো তুমি একটা কাজ করো, আমি মুক্তিযুদ্ধ হিসাবে একটা সার্টিফিকেট তোমার আইনা দাও আমার চেয়ারম্যানের স্থানে। বললেন আমার দ্বারা এটা সম্ভব হইতো না। পরে তাই আবার রাত্রে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলছেন যে আমি টাকা 1 লাখ টাকা দিমু, তুমি চেয়ারম্যানটা খো দেওয়ার লাগে। আমি বললাম ভাই আমার দ্বারা সম্ভব না, আমি এটা দিব না, করছিও না, করতাম পারতাম না। পরবর্তীতে শুনলাম বিচারা গিয়া কীরকম আনছে চেয়ারম্যানের সার্টিফিকেট আর মেম্বারের স্থানে। আমরা এবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে। তারা যে বিষয়টি জানতে চেয়েছেন যে তার পিতার নাম এবং তার নামের মধ্যে যে মিল অমিল এটা আছে কিনা, আসলে যে তথ্যটি চেয়েছে আসলে তথ্যটি সঠিক নয় মর্মে তিনি প্রতিবেদন ওইভাবে প্রেরণ করেছেন। বাকি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওনাদের সিদ্ধান্ত দিবেন। আর মহানগরের ডেপুটি কমান্ডার মনাফ খান বলছেন তিনি এমন কোনো প্রত্যয়নপত্র দেননি, তার স্বাক্ষরও নাকি জাল করা হয়েছে। মন্ত্রণালয়ে গিয়াই তারা টাকা পয়সা দিয়া আর বারাসি যায়, তো এতে আমরা লুপাটু হই, আমরা ইজ্জত মরে। আমি কোনো প্রত্যয়নপত্র দেইনি। স্বাক্ষর আমার না। এবার কথা বলতে হবে সেই তোতা মিয়ার সাথে, কিন্তু তিনি লন্ডনে থাকায় কথা হলো মোবাইল ফোনে। আপনার বাপের নাম যেটা দিয়ে আপনি কইছিলে বাবা আমি তোমারে কইছি বাপের নাম যে একটা থাকুক, এটা তো কেস চলে। এখন তারা কেসে দিয়ে আমার বলতে আমার বহাল আছে, তারা যদি কেসে বাতিল করতে পারে তো আলহামদুলিল্লাহ। আর আমার বহাল থাকলে তো বল আছে, আল্লাহ বহাল রাখতো। তোতা মিয়া দিচ্ছেন মন্ত্রণালয়ের দোহাই। তাহলে কথা বলা যাক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে। সরাসরি মন্ত্রণালয় থেকে হওয়ার কোনো আইনগত কোনো সুযোগ নেই। যদি কেউ হয়ে থাকে নিশ্চয়ই বেআইনিভাবে হয়েছে, এরকম হওয়ার কথা না। তারপরও আমরা যাচাই করে দেখবো এরকম কোনো তথ্য পেলে। এবার আরও একটি জট খুলতে হবে। ভারতীয় তালিকায় থাকা সেই ইমতাজুল্লাহর ছেলে আসল মুক্তিযোদ্ধা তোতা মিয়া কোথায়? 14 ডিসেম্বর 2022 হবিগঞ্জের চুনারঘাট এলাকায় টিম 360 ডিগ্রি স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদের কাছে মেলে প্রকৃত মুক্তিযোদ্ধা তোতা মিয়ার সন্ধান। ভারতীয় তালিকা করছে, অনেক জায়গাতেই ভুলে গেছে,
সোনারগাঁতে এমন সিলেট গেছে, সুনামগঞ্জ গেছে, অন্য অন্য জায়গার গেছে, কিন্তু মুক্তিযোদ্ধার মূল ঠিকানা সোনারগাঁলি। এতে কোনো আমাদের সমস্যা হয়েছে না। আমরা তুতামে আমরা 3 নম্বর সেক্টরে যুদ্ধ করছি। জেলা কমান্ডারও বলছেন মুক্তিযুদ্ধ শুরুর সময় চুনারুঘাটের তুতামিয়া সিলেটেই ছিলেন। সিলেটে থাকছে, যুদ্ধকালীন সময় সিলেট থেকে যুদ্ধে গেছে, অরিজিনাল বাড়ি তার চুনারুঘাট। আচ্ছা, সেই কারণে 2 জায়গায় কিন্তু তার নাম, 2 জায়গায় হয়তো নাম হইতে পারে। ঠিক আছে, কিন্তু এই তুতামিয়া মুক্তিযুদ্ধই না। আর এখানে 2 জন লোক কিনবর্ব আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মুনাফ খান। মুনাফ খানের তার ধারণাও নাই, তুতামিয়া সম্বন্ধে কোনো ধারণা থাকার কথা না। দ্বিতীয় হচ্ছে বিশ্বনাথের ওয়াহিদ আলী। ওয়াহিদ আলী কীভাবে তাকে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দেয় আমি তো বুঝি না। প্রতিটি সরকার আসে আর বদলে যায় মুক্তিযোদ্ধার সংখ্যা। এ নিয়ে তালিকা সংশোধিত হয়েছে 6 বার। মুক্তিযোদ্ধার সংজ্ঞা আর মানদণ্ড বদলেছে 10 বার। আসলে সমস্যাটা কোথায় এটা সবারই জানা। মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত লাল মুক্তি বার্তা, ভারতীয় তালিকা, কমান্ডারদের তালিকা, গবেষকের গবেষণা, যাচাই বাছাই করার নানাবিধ সুযোগ সুবিধা আছে। পাশাপাশি প্রধানমন্ত্রী আর জেনারেল ওসমানীর স্বাক্ষর জাল করে যারা ভুয়া সনদ বানিয়েছেন তাদের চিহ্নিত করাও অসম্ভব কিছু নয়। তাহলে কেন এতদিন পর্যন্ত একটা নির্ভুল তালিকা প্রণয়ন করা গেল না? আমরা কি তাহলে শস্যের ভেতরেই ভূত রাখতে চাই? প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই। তবে মনে রাখবেন, কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।